হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, আমরা কি শুরু করব? শুরু করে দেন স্যার। 44 জন দেখতে পাচ্ছি। স্যার আসবে 1 মিনিট, সব শুরু করে দেন স্যার আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমরা আশা করছি ভালো আছো। অনেকদিন পর আবার ক্লাস হচ্ছে। তো আমরা আসলে আমাদের যে পার্টের পড়ানো ছিল ওটা মোটামুটি শেষ। গল ব্লাডার, আমার পার্টটা ছিল লিভার। এখন যেহেতু তোমাদের জিআইটিতে অনেক কিছু বাকি আছে, এই জন্য সালাম স্যার আমাকে বলেছেন যে রেকটামটা নিতে। হ্যাঁ, রেকটাম অ্যানাল ক্যানাল। তো রেকটাম অ্যানাল ক্যানাল আজকে আমরা কার্সিনোমা অফ দ্য রেকটাম পড়বো। এরপরে পরের ক্লাসে আমি কতগুলো জিনিস টাইমের জন্য রেডি করতে পারিনি, যে তোমাদের সেই জিনিসগুলো নেক্সট ক্লাসে আর কি পড়াবো আর কি। আজকে সি এর রেকটামটা পড়াবো। আচ্ছা, সি এর রেকটাম করতে গেলে তোমাদেরকে একটু ক্লিনিক্যাল স্যার অ্যানাটমিটা। সিলেক্টটা বড় করলে ভালো হতো স্যার। হ্যাঁ, সিলেক্ট একটু বড় করে দিন। যেটা হচ্ছে অ্যানাটমি সম্পর্কে জানতে হবে। অ্যানাটমি তোমরা পড়ে আসছো অনেক আগে, তারপরেও সবসময় এগুলো নিয়ে ঘাটাঘাটি হয়, জানো তোমরা। তো আমরা আসলে রেকটামের লেন্থ কত, সেটা আসলে অ্যাভারেজ হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার। বেইলিজান ল্যাবে 18 সেন্টিমিটার পর্যন্ত লেখা আছে। এটা হচ্ছে অ্যানাল ভার্স থেকে। অ্যানাল ভার্জ, হ্যাঁ, বাইরে যে স্কিন যেখান থেকে অ্যানাস শুরু হয়
সেটাকে আমরা অ্যানাল ভার্জ বলি। তো অ্যানাল ভার্জ থেকে 12 থেকে 18 সেন্টিমিটার পর্যন্ত লং হতে পারে রেকটাম। এখানে একটা ছবি দেখা যাচ্ছে। আর ডায়ামিটার যদি আমরা চিন্তা করি তাহলে আপার পার্টে একটু ন্যারো থাকে 4 সেন্টিমিটার, লোয়ার পার্টে একটু ডাইলেটেড থাকে। আর posterior part of the lesser pelvis in front of the lower three pieces of sacrum and coccyx, এটা হচ্ছে লোকেশন। begins at the rectosigmoid junction at the level of third sacral vertebra. It ends at the anorectal junction 2 to 3 centimeter in front and a little below the coccyx. এই যে এটা হচ্ছে রেকটাম। হ্যাঁ, এই যে রেকটাম দেখা যাচ্ছে। আমরা নেক্সট স্লাইড দেখলাম। রেকটামকে আমরা আসলে তিনটা পার্টে ভাগ করি, আপার থার্ড, মিডিল থার্ড আর হচ্ছে লোয়ার থার্ড। তো এই যে আপার থার্ড, এটা হচ্ছে আপার থার্ড, মিডল আর এই যে লোয়ার। হ্যাঁ, তো এখানে তিনটা ডিস্টিংক্ট ইন্টারলুমিনাল কার্ভস থাকে। এটা ভালভ বা ফার্স্টাউন বলে এটাকে। এটা আসলে ক্লিনিক্যালি অত বোঝা যায় না, এটা অপারেশনের সময় আমরা এগুলো অ্যাসেস করি। এটা তোমাদের জন্য অত জরুরি না, তোমরা শুধু মনে রাখবা যে আমরা রেকটামকে আপার, মিডল এবং লোয়ার থার্ড এই তিনটা ভাগে ভাগ করি। আচ্ছা, পেরিটোনিয়াল রিলেশন আসো এখন। সুপেরিয়র 1/3 এর কি থাকে, কাভার্ড বাই পেরিটোনিয়াম থাকে। হ্যাঁ, এটা কিন্তু সার্জারির জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য যে পেরিটোনিয়াল রিফ্লেকশনটা কতটুকু রেকটামকে কাভার করে রাখে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে আপার 1/3 দেখা যায় যে পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল সার্ফেসে। পোস্টেরিয়রলি কিন্তু কখনোই পেরিটোনিয়াম থাকে না, ডেভয়েড অফ পেরিটোনিয়াম থাকে রেকটাম। মিডল থার্ডে দেখা যায় যে পেরিটোনিয়াম অ্যান্টেরিয়র সার্ফেসেই মেইনলি থাকে, এবং লোয়ার থার্ডে কোনো পেরিটোনিয়াম থাকে না। এবং এখানে ক্লোজ প্রক্সিমিটি টু অ্যাডজেসেন্ট স্ট্রাকচার ইনক্লুডিং বনি পেলভিস। আর এখানে যেটা ইম্পর্টেন্ট, ডিস্টাল রেকটাল টিউমার্স নো সেরোসাল ব্যারিয়ার টু ইনভেশন অফ অ্যাডজেসেন্ট স্ট্রাকচার আর মোর ডিফিকাল্ট টু রিসেক্ট গিভেন দ্য ক্লোজ কনফাইন্ড অফ দ্য ডিপ পেলভিস। এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এখানে দুইটা ফাসা থাকে, লোয়ার থার্ডে দুইটা ফাসা থাকে। এটা যদি রেকটাম হয়, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র স্ট্রাকচার। অ্যান্টেরিয়র স্ট্রাকচারে দেখা যাচ্ছে ব্লাডার আছে। আমার কার্সার কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে ব্লাডার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লাডার, এই যে সেমিনাল ভেসিকল, এই যে রেকটাম। হ্যাঁ, এর মাঝখানে একটা ফাসা আছে, এই ফাসাটাকে আমরা বলি ডেনন ভিলিয়ার্স ফাসা, এইখানে থাকে। হ্যাঁ, আর এই ডেনন ভিলিয়ার ফাসাটা এই অ্যান্টেরিয়র যে স্ট্রাকচার যেগুলো থাকে, ব্লাডার, সেমিনাল ভেসিকল, ইউরেথ্রা, ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনার আপার পার্ট এবং ইউটেরাস, এটাকে সেপারেট করে রাখে রেকটামকে। আর পোস্টেরিয়রলি এই যে পেলভিক বোনস যে আছে, স্যাক্রাম এবং কক্সিস থেকে সেপারেট করার জন্য এখানে আরেকটা ফাসা থাকে। এই ফাসাটাকে বলা হয় ওয়ালডেয়ার্স ফাসা। হ্যাঁ, এগুলো সার্জিক্যাল ইম্পর্টেন্স, এগুলো খুব বেশি আমাদের সার্জারির সময়। আর্টারিয়াল সাপ্লাই, অ্যাকচুয়ালি মেইন আর্টারিয়াল সাপ্লাই হচ্ছে কিন্তু সুপেরিয়র রেকটাল আর্টারি। সুপেরিয়র রেকটাল আর্টারিটা হচ্ছে ডাইরেক্ট কন্টিনিউশন অফ ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। এটা আপার এবং মিডল রেকটামকে সাপ্লাই করে। আর মিডল রেকটাল আর্টারি এটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ, এটা লোয়ার রেকটামকে সাপ্লাই করে। আর আরেকটা সাপ্লাই অনেক সময় আসে, সেটা হচ্ছে ইনফেরিয়র রেকটাল আর্টারি, এটা হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির ব্রাঞ্চ, যেটা ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ। আর ভেনাস ড্রেনেজ যদি বলা হয়, আপার এবং মিডল থার্ড হচ্ছে সুপিরিয়র রেকটাল পেইন, লোয়ার রেকটাম
অ্যানাল ক্যানাল হচ্ছে মিডিল রেক্টাল ভেইন, আর একেবারেই যে লোয়ার অ্যানাল ক্যানাল সেটা হচ্ছে ইনফেরিয়র রেক্টাল ভেইন। ইনারভেশন হচ্ছে সিম্প্যাথেটিক লাম্বার 1 থেকে 3 হাইপোগ্যাস্ট্রিক নার্ভ দিয়ে, প্যারাসিম্প্যাথেটিক স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4। লিম্ফেটিক ড্রেনেজ আমাদের বিশেষ করে অনকোলজিক্যাল সাইড থেকে খুব ইম্পর্টেন্ট। দেখা যায় যে রেকটামের ম্যাক্সিমাম লিম্ফেটিক ড্রেনেজ উপরের দিকেই যায়, আপার দিকে যায়, প্যারারেক্টাল লিম্ফ নোডসের দিকেই যায়। আর লোয়ার রেকটামে অনেক সময় স্যাক্রাল গ্রুপ অফ লিম্ফ নোডে যায়। আর ডেন্টেড লাইনের নিচে যে কোনো যদি লেশন থাকে সেটা ড্রেনেজ হয় হচ্ছে ইনগুইনাল লিম্ফ নোডস। এখন আসলে যে আমরা ইপিডেমিওলজির দিকে চিন্তা করলে কলোরেক্টাল ক্যান্সার হচ্ছে থার্ড মোস্ট ফ্রিকুয়েন্টলি ডায়াগনোসড ক্যান্সার ইন ইউএস মেন অ্যান্ড উইমেন। আসলে বাংলাদেশে আমাদের প্রসপেক্টাসে ওরকম ডেটা নেই। হ্যাঁ, আমাদের আসলে ডেটা খুবই কম, এই জন্য আমরা বাইরের ডাটাগুলোই বেশি ব্যবহার করি। তবে একটা ভালো পার্সেন্টেজ অফ পেশেন্ট আমরা সিএ রেকটাম পাই। আর মিডিয়ান এজ হচ্ছে 7 ডিকেড থেকে হয়, কিন্তু এনি এজে হতে পারে, এট এনি এজে হতে পারে। এজ যত কম এজে রেকটাল ক্যান্সার হয় সেটা তত বেশি অ্যাগ্রেসিভ হয়। এখানে কলোরেক্টাল ক্যান্সারের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে। দেখো এখানে দেখা যাচ্ছে যে সিকামে কলোরেক্টাল ক্যান্সারের মধ্যে সিকামে 14%, অ্যাসেন্ডিং কোলন 10%, ট্রান্সভার্স কোলন 12, ডিসেন্ডিং কোলন 7%, সিগময়েড কোলন 25, রেক্টো সিগময়েড জাংশন 0.9, রেকটাম 23। এটা ভ্যারি করে, সিগময়েড কোলন আর রেকটামেই বেশি কোলোরেক্টাল ক্যান্সার গুলো হয়। ইটিওলজিক্যাল এজেন্টস এর মধ্যে এনভায়রনমেন্টাল ডায়েটারি কিছু ফ্যাক্টর আছে, আর কেমিক্যাল কার্সিনোজেন আছে। আর অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর কি কি আছে? সাধারণত মেল সেক্সে বেশি হয়। আর ফ্যামিলি হিস্ট্রি অফ কলোরেক্টাল ক্যান্সার যাদের থাকে তাদের সিএ রেকটাম হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর যেগুলো হচ্ছে যে কলোরেক্টাল ক্যান্সার, ওভারি, এন্ডোমেট্রিয়াল, ব্রেস্ট, যাদের এই ক্যান্সার গুলো হয় তাদেরও সিএ রেকটাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের এক্সেসিভ বিএমআই থাকে, প্রসেস মিট ইনটেক, যারা প্রসেস করে মিট খায়, বিশেষ করে এই যে কাবাব টাবাব মানে যেগুলো আমরা খাই এগুলোতে কিন্তু চান্স বেশি থাকে। আর রেড মিটে কিন্তু ক্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এক্সেসিভ অ্যালকোহল, লো ফোলেট কনজাম্পশন, নিওপ্লাস্টিক পলিপ থাকে। রেকটামের মধ্যে অনেক ধরনের পলিপ হতে পারে, নিওপ্লাস্টিক, হাইপারপ্লাস্টিক পলিপ হয়, অ্যাডেনোমেটাস পলিপ। এর মধ্যে নিওপ্লাস্টিক পলিপ যেটা, ওটাতে রিস্ক ফ্যাক্টরটা বেশি। আর হেরিডিটারি কতগুলো কন্ডিশন আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা ফ্যামিলিয়াল অ্যাডেনোমেটাস পলিপোসিস। এটা যাদের হয় তাদের বলতে গেলে 100% চান্সই থাকে সিএ রেকটাম হওয়ার। শুধু রেকটাম না, এটা কোলন পর্যন্ত ইনভলভ করে। আরেকটা হেরিডিটারি ফ্যাক্টর হচ্ছে হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার। এগুলো যাদের পজিটিভ থাকে তাদের সিএ রেকটাম হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এখন আসে যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি। সিএ রেকটাম আসলে আমাদের দেশে যে ডায়াগনোসিস হয়, ডায়াগনোসিস কিন্তু ম্যাক্সিমাম কেসগুলোই ডিলেতে ডায়াগনোসিস হয়। কারণ অন্যতম কারণ হচ্ছে যে আমরা আসলে রেকটাম রিলেটেড যে প্রবলেম গুলোকে এগুলো খুব হেজিটেট করি, বিশেষ করে ফিমেল যারা, তারা এগুলো সহজে বলতে চায় না, এই সমস্যাগুলো যেগুলো হয়। তো আর যেগুলো আমাদের মানে ট্র্যাডিশনাল, যেগুলো আমরা ভুলের মধ্যে থাকি, মানে পায়খানা
নন্নবী এটা নন্নবী তো ওয়াইফাই চলে গেছে। তোর কি ইয়ে বিদ্যুৎ আছে তোর ওখানে? না না, কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা, স্যারেরও কিছু মনে হয়। করতেছি দেখেন। কারেন্ট চলে গেছে, হ্যাঁ স্যার কারেন্ট চলে গেছে, আমি হটস্পট চালু করলাম। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, শুরু করেন আবার। মোবাইল হটস্পট চালু করলাম। আচ্ছা, আমরা কি এই জায়গায় ছিলাম না, সিমটমস? জি স্যার, সিমটমে। আচ্ছা, কোন পর্যন্ত আসছিলাম? স্যার ওই আপনি মানে ইগনোর করার কথা বলতেছিলেন স্যার, মানে ও রেকটাল আচ্ছা সিমটম আচ্ছা, হ্যাঁ ইগনোর করে। আচ্ছা। তো আমরা আসলে যেটা দেখি যে পেশেন্ট আসলে পার রেকটাল যে প্রোগ্রাম মানে প্রবলেম গুলো, এগুলো অনেকেই ইগনোর স্যার করে সব। হ্যালো, স্লাইডটা স্যার একটু বড় করেন স্যার। ইগনোর করার জন্য ম্যাক্সিমাম সিএ রেকটাম আমাদের দেশে মানে লেট স্টেজে ডায়াগনোসিস হয়। তো যেটা হয়, অনেক সময় পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে। আর সিমটমস এর মধ্যে ইম্পর্টেন্ট সিমটম গুলো হচ্ছে চেঞ্জ ইন বায়োল হ্যাবিট, যেটাকে আমরা বলি অল্টারেশন ইন বায়োল হ্যাবিট, অল্টারনেটিং আনএক্সপ্লেইন ডায়রিয়া এবং কনস্টিপেশন। তো সাধারণত পেশেন্ট স্পুরিয়াস ডায়রিয়া আমরা বলি। স্পুরিয়াস হচ্ছে আর্লি মর্নিং ডায়রিয়া। স্পুরিয়াস শব্দটার অর্থ হচ্ছে যে ফলস ডায়রিয়া। এটা আসলে টিপিক্যাল ডায়রিয়া না। ফলস ডায়রিয়া হচ্ছে যে রুগীর আর্লি মর্নিং খুব ডেফিকেশনের আর্জ আসবে এবং কয়েকবার লুজ স্টুল পাস করে। এটা হচ্ছে সিএ রেকটামের একটা ইম্পর্টেন্ট ফিচার, আর্লি মর্নিং ডায়রিয়া। সেকেন্ড ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে হলো টেনেসমাস। টেনেসমাস কি জিনিস? টেনেসমাস হচ্ছে যে painful. an intense urge of defecation, মানে ডেফিকেশনের জন্য খুব একটা ইন্টেন্স আর্জ হবে, কিন্তু ইনইফেক্টিভ ডেফিকেশন, কিন্তু কোনো তার স্টুল পাস করবে না। এটাকে আমরা বলি টেনেসমাস। তাহলে একটা আমরা বললাম যে আর্লি মর্নিং ডায়রিয়া, টেনেসমাস, এন্ড থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে পাররেক্টাল ব্লিডিং। আর পাররেক্টাল ব্লিডিং যেটা হয়, এটা আসলে অনেকটা ফ্রেশ ব্লাডই আসে। আর আর কতগুলো সিমটমস হয়, সেগুলো হচ্ছে যে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হতে পারে, পেইন, ফুলনেস, ক্র্যাম্পস, ব্লটিং, ভমিটিং, এগুলো হতে পারে। আর যেটা নিয়ে পেশেন্ট আসতে পারে সেটা হচ্ছে যদি লেট স্টেজে আসে তাহলে তার ওয়েট লস হতে পারে, টায়ার্ডনেস হতে পারে, ফ্যাটিগ, এগুলো নিয়ে আসতে পারে। আর অ্যাকিউট প্রেজেন্টেশন কিছু পেশেন্ট আমাদের কাছে আসে, সেগুলো হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তো যদি ক্যান্সারটা রেকটাম এর লুমেনটাকে পুরোপুরি অবস্ট্রাক্ট করে ফেলে, তখন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়। অনেক সময় পারফোরেশনও হয়ে যায়, আবার অনেক সময় ম্যাসিভ ব্লিডিং হয়। গ্রোয়িং টিউমার থেকে ম্যাসিভ ব্লিডিং নিয়েও আসে অনেক সময়।
আমরা সায়েন্স কি পাবো? আমরা যদি পেশেন্টের সেরকম সিগনিফিকেন্ট ব্লাড লস হয় তাহলে প্যালর পাবো। অ্যাবডোমিনাল মাস আমরা খুব রেয়ারলি পাই, যদি অ্যাডভান্স অবস্থায় সাধারণত অ্যাবডোমিনাল মাস পাওয়া যায় খুব অ্যাডভান্স কেসে। আর আমরা পার রেক্টাল এক্সামিনেশন করে যদি লোয়ার থার্ডে রেক্টামের লোয়ার থার্ড যদি ক্যান্সার থাকে, গ্রোথ থাকে, তাহলে আমরা সেটা পিআর করে পেতে পারি। আর যদি পেশেন্টের মেটাস্টেসিস হয়ে যায় লিভারে, তাহলে জন্ডিস নিয়ে আসতে পারে, পালপেবল নোডিউলার লিভার নিয়ে আসতে পারে, অ্যাসাইটিস নিয়ে আসতে পারে। রেক্টাল মেটাস্টেসিস ট্রাভেল অ্যালং পোর্টাল ড্রেনেজ টু দ্য লিভার ভায়া সুপিরিয়র রেক্টাল ভেন। একটু আগে তোমাদেরকে আমি বলছি যে ভেনাস ড্রেনেজ সুপিরিয়র রেক্টাল ভেন দিয়ে যায়, তো এটা পোর্টাল সিস্টেম দিয়ে লিভারেই বেশি মেটাস্টেসিস হয়। আর সিস্টেমিক লাংসে যেতে পারে, সেটা যায় মেনলি মিডল ইনফেরিয়র রেক্টাল ভেইন দিয়ে। প্যাথোলজিক্যাল ফিচার হচ্ছে যে WHO ক্লাসিফিকেশন করেছে হিস্টোপ্যাথোলজিক্যালি যে অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু কার্সিনোমা তোমরা বুঝো যে ওখানেই থাকে, বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে না, সেটাকে কার্সিনোমা ইন সিটু বলে। আরেকটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা মিউসিনাস বা কলোয়েড অ্যাডেনোকার্সিনোমা, সিগনেট রিং কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা সাধারণত লোয়ার থার্ডের দিকে অনেক সময় হয়, অ্যাডেনোস্কোয়ামাস হতে পারে। এগুলো অনেক ভ্যারাইটি, কিন্তু মোস্ট কমন যেটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। এখানে আমরা ক্লাসিফিকেশন করি, এটা খুব ওয়ার্ল্ড ওয়াইড খুব ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন হচ্ছে হলো ডিপস ক্লাসিফিকেশন। ডিপস ক্লাসিফিকেশন কিন্তু অরিজিনালি ABC, ডিটা আসলে অরিজিনাল ডিপস ক্লাসিফিকেশন নেই, কিন্তু এটা পরে অ্যাড করা হয়েছে। এটা আসলে রোগীর প্রগনোসিসকে বোঝার জন্য ডিপস ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। সাধারণত যাদের ডিপস এ থাকে, এ অর্থাৎ ইনভেশন ইনটু বাট নট থ্রু দ্য বায়োল ওয়াল, মানে এটা বায়োল ওয়ালের মধ্যেই থাকে, বায়োল ওয়ালকে ক্রস করে না। আর ডিপস বি হচ্ছে ইনভেশন থ্রু দ্য বায়োল ওয়াল বাট নট ইনভলভিং লিম্ফ নোডস, বায়োল ওয়ালকে পেনিট্রেট করে যাবে কিন্তু লিম্ফ নোড ইনভলভ হবে না। আর ডিপস সি যেটা হচ্ছে সেটা হচ্ছে লিম্ফ নোড সারাউন্ডিং লিম্ফ নোডস ইনভলভ হবে, কিন্তু মনে রাখা খুব সহজ। তো দেখা যায় যে ডিউকস এ এবং বি এর প্রগনোসিস অনেকটা ভালো, কিন্তু যাদের সি তাদের প্রগনোসিস একটু খারাপ হয়। আর যেটা ডিউকস ডি যেটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ওয়াইড স্প্রেড মেটাস্টেসিস যদি। আর মডিফাইড অ্যাসলার পোলার ক্লাসিফিকেশন এটা দরকার নেই তোমাদের। টিএনএম ক্লাসিফিকেশন এটা ইম্পর্টেন্ট। টিএনএম ক্লাসিফিকেশনটা আসলে একটা স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন। যে কোনো টিউমার, আমরা যে কোনো জিআই বা যে কোনো টিউমারকে মানে ক্লাসিফাই করি, স্ট্যান্ডার্ড যে রুলসে ক্লাসিফাই করি সেটা হচ্ছে টিএনএম ক্লাসিফিকেশন। টিতে তোমরা জানো টিউমার, এমতে হচ্ছে লিম্ফ নোড, আর এমতে হচ্ছে মেটাস্টেসিস। এগুলো জিআই টিউমারের কিন্তু এই কমন এই ফরম্যাটেই কিন্তু টিএনএম ক্লাসিফিকেশন করা হয়। একটা মনে রাখলে সবগুলোই দেখবা যে স্টোমাক থেকে শুরু করে অন্যান্য যেগুলো ইসোফ্যাগাস সবগুলোর টিএনএম ক্লাসিফিকেশন মোটামুটি কাছাকাছি। তো টিএক্স যেটা হচ্ছে যে প্রাইমারি টিউমার অ্যাসেস করা যাচ্ছে না, আর T0 হচ্ছে যেখানে টিউমার পাওয়া যায়নি, নো এভিডেন্স অফ টিউমার। আর TIS হচ্ছে হলে কার্সিনোমা ইন সিটু। আর T1 হচ্ছে ইনভেট সাবমিউকোসা, নিচে একটা ছবি দেখা যাচ্ছে, সাবমিউকোসা পর্যন্ত যখন থাকে, সাবমিউকোসা পর্যন্ত থাকলে সেটাকে আমরা বলি T1। আর T2 হচ্ছে ইনভেটস মাস্কিউলারিস প্রোপ্রিয়া, এই মাস্কিউলারিস প্রোপ্রিয়াকে যদি ইনভেট করে সেটাকে আমরা বলি T2। আর T3 হচ্ছে টিউমার ইনভেটস থ্রু দ্য মাস্কিউলারিস প্রোপ্রিয়া ইনটু পেরিকোলোরেক্টাল টিস্যুস।
তার মানে মাস্কিউলারিস প্রোপ্রিয়ার বাইরে চলে গেছে, পেরি কোলোরেক্টাল টিস্যুতে চলে গেছে। আর T4 কে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে যে একটা T4A যেটা শুধু ভিসেরাল পেরিটোরিয়ামটাকে পেনিট্রেট করে, কিন্তু সারাউন্ডিং স্ট্রাকচারকে ধরে না। আর T4B হচ্ছে যে ভিসেরাল পেরিটোরিয়ামকে ক্রস করে সারাউন্ডিং যে স্ট্রাকচার সেটাকেও ধরে ফেলে, সেটাকে আমরা বলি T4B। TNM স্টেজিং মোটামুটি এইটা যদি তোমরা মনে রাখো, মানে গ্রসলি এতটুকু মনে রাখলে জিআই সবগুলো ম্যালিগনেন্সি এইভাবে বললে খুব একটা ভুল হবে না। আচ্ছা, এখন আসলে লিম্ফ নোড আমরা NX বলতে যে যেটা অ্যাসেস করা যাচ্ছে না, N0 হচ্ছে লিম্ফ নোড নেই, N1 হচ্ছে 1 2 3 রিজিওনাল লিম্ফ নোড, এটা অত জানার দরকার নেই তোমাদের। আর N2 হচ্ছে মেটাস্টেসিস 4 or more রিজিওনাল লিম্ফ নোড যদি হয়। আর মেটাস্টেসিস কে আমরা কে যেটা বলি, মেটাস্টেসিস মানে হচ্ছে বাইরে চলে গেছে অন্য অর্গানকে। এখানে একটা ছোট ভাগ করা হয়েছে যে M1 MB দুইটা। তো M1A হচ্ছে যে কনফাইন টু ওয়ান অর্গান আর ওয়ান সাইট, যেমন যদি শুধু লিভারে হয় অথবা লাং এ যায়। আর M1B হচ্ছে যে দেখা যাচ্ছে যে মোর দেন ওয়ান অর্গান অর সাইট। এই TNM ক্লাসিফিকেশনটা যে কোনো টিউমারের ক্ষেত্রে তোমরা এইভাবে মনে রাখলে সহজ হবে। এটা তোমাদের দরকার নেই, স্টেজ গ্রুপিং এর দরকার নেই, এটা মনে থাকবে না। স্টেজিংটা আসলে স্টেজ 1 2 3 4 এটা একটু ডিফিকাল্ট, এটা মনে রাখার চেয়ে ওই ডিউক স্টেজিংটা মনে রাখলে সুবিধা হবে। আচ্ছা, এখন আসলে যে প্রগনোস্টিক ফ্যাক্টর কি আছে, কিছু আছে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর আর কিছু আছে পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর। তো এখানে বলছে যে ওল্ড এজ, জেন্ডার, ফিমেল, অ্যাসিমটোমেটিক পেশেন্ট, পলিপয়েডাল লেশন, ডিপ্লয়েড, এগুলো হচ্ছে যে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর। আসলে এগুলো দেখে সবসময় সবকিছু ঠিক হয় না। আমরা ক্লিনিক্যালে যে পেশেন্ট গুলো পাই আসলে কোনটা ভালোর দিকে যাবে কোনটা খারাপের দিকে যাবে, ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাসেস। আর পুয়ার প্রগনোস্টিক যেগুলো বলছে সেটা হচ্ছে অবস্ট্রাকশন মানে হচ্ছে অ্যাডভান্স, মানে পুরা লুমেনটাকে টিউমার ভরে গেছে, পুরা লুমেনে অবস্ট্রাকশন যখন হয়। পারফোরেশন হয়ে যায়, টিউমার যখন পুরো পেনিট্রেট করে ফেলে, ভিসেরাল পেরিটোনিয়ামকে পেনিট্রেট করে যায়, তখন পারফোরেশন হয়, এটা হচ্ছে ব্যাড সাইন। আলসারেটিভ লেশন গুলো খারাপ হয়, অ্যাডজেসেন্ট স্ট্রাকচার যদি ইনভলভ হয়, তারপর টিউমার সিসেকশনের পর যদি পজিটিভ মার্জিন থাকে। আর এগুলো এত তোমাদের দরকার নেই, কতগুলো জিনিস মনে হ্যালো স্যার, শোনা যাচ্ছে না? হ্যালো। জি স্যার, এবার শোনা যায়।
এখন শুনতে পাচ্ছো? জি স্যার, এবার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আজকে খুব আসলে সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এইখান থেকে আসি না, হিস্ট্রি থেকেই। জি স্যার, এখান থেকে। এখান থেকে শুনতে পাওনি? না, আগে স্লাইডটা কি বলছিলেন স্যার, এই যে স্টেজিং প্রগনোসিস, ওটা লাগবে না নাকি বললেন? হ্যাঁ, এইটা আসলে অত দরকার নেই তোমাদের। হ্যাঁ, মোটামুটি জেনে রাখো যে স্টেজ 1 আর স্টেজ 2 প্রগনোসিস মোটামুটি ভালো। হ্যাঁ, 5 ইয়ার সার্ভাইভাল। আর 3, 4 এগুলো আসলে একটু খারাপ হয়। আচ্ছা, ডায়াগনস্টিক ওয়ার্কআপ আমরা কিভাবে করি? আমরা আহ, এখন শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ডায়াগনস্টিক যে কোনো ডিজিজের আমরা প্রথমত হিস্ট্রি নেই, তাই না? তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রিতে কোনো কলোরেক্টাল ক্যান্সার ছিল কিনা, তারপর ফ্যামিলিয়াল অ্যাডেনোমেটাস পলিপোসিস এগুলোর কোনো হিস্ট্রি আছে কিনা, এটা আমাদের জানতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন, যেটা নিয়ে আমি বলতে চাচ্ছি যে নেক্সট ক্লাসে আমি ফিজিক্যাল এক্সামিনেশন কিভাবে অ্যানোরেক্টাল এক্সামিনেশন করতে হয় এটা সহ অন্য যে কোনো একটা, ধরো যে হেমোরয়েডস অথবা ফিস্টুলাইন অ্যানো, এগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে। জি স্যার। ফিজিক্যাল এক্সামিনেশন অ্যানোরেক্টাল এক্সামিনেশনের কিন্তু 3টা পার্ট। একটা হচ্ছে যে ইনস্পেকশন। ইনস্পেকশন করে আমরা দেখি, এখানে আরো কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে, যে পেশেন্টের প্রাইভেসি, কনসেন্ট, পজিশনিং, কোন পজিশনে আমরা এটা করব, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। মানে এগুলো পরীক্ষার সময় তোমরা আসলে এগুলো ভুল করে ফেলো। যাই হোক, তো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে ডিআরই ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিআরই করার আগে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে যদি অ্যাডভান্স কোনো টিউমার হয় তাহলে আমরা পালপেবল লাম্প অ্যাবডোমিনাল পেতে পারি। আর কি পেতে পারি, যদি লিভারে মেটাস্টেসিস হয় তাহলে আমরা জন্ডিস পেতে পারি। আর হচ্ছে যে পালপেবল নোডিউলার লিভার পেতে পারি। আর আমরা অ্যানোরেক্টাল এক্সামিনেশনের যে পার্ট বলতেছিলাম, যে একটা হচ্ছে যে 3টা পার্ট, একটা হচ্ছে যে ইনস্পেকশন, একটা হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, আর আরেকটা হচ্ছে হলো প্রক্টোস্কোপি এবং সিগময়েডোস্কোপি। অ্যানোরেক্টাল এক্সামিনেশনের এই 3টা পার্ট। ইনস্পেকশনে আমরা আসলে সিএ রেকটামে সেরকম কিছু দেখা যায় না। যদি অ্যানোরেক্টাল টিউমার যদি ওভার গ্রোথ হয়ে আসে তখন হয়তো বা দেখা যেতে পারে, কিন্তু ইউজুয়ালি ইনস্পেকশনে কিছু পাই না। ডিআরইতে, ডিআরই ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিআরইতে আমরা ডিআরই করলে আসলে যদি লোয়ার থার্ডের রেকটামের লোয়ার থার্ডের টিউমার হয় তাহলে আমরা ডিআরই করে পালপেবল টিউমার পাই ডিআরই করে। আর ডিআরই করার পর আমরা যদি ওরকম সাসপিশন হয় তাহলে আমরা প্রোক্টোস্কোপি অথবা সিগময়েডোস্কোপি করে অনেক সময় ওখান থেকে বায়োপসিও নিতে পারি। আর ফিমেলের ক্ষেত্রে আমাদের ডিআরইর সাথে সাথে ভ্যাজাইনাল এক্সামিনেশনও করতে হবে। কারণ হচ্ছে যে রেকটামের অ্যান্টেরিয়র যে টিউমার থাকে অনেক সময় ভ্যাজাইনাল পোস্টেরিয়র ওয়ালকে ধরে ফেলে, সেটা আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হয়। এই তো। আর পরীক্ষা যদি আমরা করতে চাই তাহলে ল্যাবরেটরি পরীক্ষার মধ্যে সিইএ হচ্ছে টিউমার মার্কার। এটা হচ্ছে যে জিআইটির যে কোনো টিউমারের জন্য সিইএ কার্সিনো অ্যাম্বায়োজেনিক অ্যান্টিজেন, এটা তোমাদের মনে রাখতে হবে। এই টিউমার মার্কার গুলো তোমরা পরীক্ষার সময় হঠাৎ করে ধরলে কনফিউজ করে ফেলো। যেমন জিআইটির জন্য কমনলি হচ্ছে সিইএ, যদি তোমরা বিলিয়ারিতে যাও তাহলে CA-99, প্রোস্টেটে গেলে PSA, এগুলো কমনলি মনে রাখতে হবে। আর রুটিন যে ব্লাড এক্সামিনেশনে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করলে যদি অ্যাডভান্স টিউমার হয় তাহলে হয়তো বা আমরা হিমোগ্লোবিন লেভেল কম পেতে পারি। আমরা লিভার ফাংশন টেস্ট করে দেখতে পারি যদি অ্যাডভান্স টিউমার হয়। অনেক সময় কিডনি ফাংশন টেস্টও করে দেখতে হয়, কারণ অনেক সময় যদি লোকালি অ্যাডভান্স টিউমার ইউরেটারকে অথবা ইউরেথ্রাকে ধরে ফেলে তখন অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি নিয়ে আসে পেশেন্ট। আর চেস্ট এক্সরে করে আমরা দেখি যে লাংয়ে কোনো লেশন আছে কিনা, সেকেন্ডারি আছে কিনা।
আর যেটা হলো সিএ রেকটামের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা সেটা হচ্ছে কলোনোস্কোপি। কলোনোস্কোপি আর বেরিয়াম এনেমা যেখানে কলোনোস্কোপির স্কোপ নেই, কলোনোস্কোপির প্রভিশন নেই, সেই সব জায়গাতেই আমরা বেরিয়াম এনেমা করি। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ। জি স্যার। এখন হচ্ছে যে যে কোনো কোলনের যে কোনো টিউমার, সিএ রেকটাম থেকে শুরু করে যে কোনো টিউমারে আমরা কলোনোস্কোপি ইজ মাস্ট, করতেই হবে। কেন করতে হবে? যে অনেক সময় মাল্টিপল লেশন থাকে, শুধু যে রেকটামে থাকবে তা কিন্তু নয়, আপার সিগময়েড কোলন বা ট্রান্সভার্স কোলনেও লেশন থাকে। এটাকে আমরা বলি যে সিনক্রোনাস টিউমার। সিনক্রোনাস মানে এট এ টাইম যদি আরো টিউমার থাকে সেটাকে বললে সিনক্রোনাস টিউমার। সিনক্রোনাস টিউমার দেখার জন্য কলোনোস্কোপি ইজ মাস্ট, যদি সেটা অ্যাভেলেবল হয়। এবং কলোনোস্কোপি করে আমাদের যেটা ইম্পর্টেন্ট আমরা পাই সেটা হলো যে আমরা বায়োপসি নিতে পারি। বায়োপসি করে আমরা টিস্যু ডায়াগনোসিস করে টিউমারের টাইপিং করতে পারি, যে অ্যাডেনোকার্সিনোমা এটাকে ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি, আর পুওর পুওর ডিফারেন্সিয়েটেড। এটা করলে আমরা পুওরলি ডিফারেন্সিয়েটেড ক্যান্সার গুলো সাধারণত প্রগনোসিস খারাপ হয়। এই জন্য কলোনোস্কোপি ইজ মাস্ট, কলোনোস্কোপি করতেই হবে। যদি কলোনোস্কোপির স্কোপ না থাকে সেক্ষেত্রে আমরা বেরিয়াম এনেমা করতে পারি। বেরিয়াম এনেমার এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা। দেখা যাচ্ছে যে একটা কনসেন্ট্রিক লুমিনাল ন্যারোয়িং দেখা যাচ্ছে উইথ ইরেগুলার মার্জিন দেখা যাচ্ছে। এটা হচ্ছে বেরিয়াম এনেমা। আর কলোনোস্কোপি অনেক সময় করা সম্ভব হয় না। অনেক সময় যদি কলোনোস্কোপি করা না যায়, বেরিয়াম এনেমা ছাড়াও আরেকটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে সিটি কলোনোগ্রাফ। সিটি কলোনোগ্রাফ সিটি কলোনোগ্রাফ হচ্ছে যে ডাই দিয়ে আমরা সিটি স্ক্যান করি, সিটি দেখা যায়, ওটাকে বলে সিটি কলোনোগ্রাফ। আর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ট্রান্সলুমিনাল এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড। এটা আমাদের সার্জারির জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যখন অপারেটিভ ডিসিশন নেই তখন আমরা দেখতে চাই যে টিউমারটা আশেপাশের কতটুকু টিস্যুকে ধরে ফেলছে, এবং এইটা অ্যাসেস করার জন্য এন্ডোলুমিনাল যে আল্ট্রাসাউন্ড, মানে আল্ট্রাসাউন্ড প্রবটা আমরা রেকটাম দিয়ে ঢুকাই, সেটা আশেপাশের স্ট্রাকচারকে আমরা দেখতে পারি। এখানে দেখো যে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে যে যে পাশের টিস্যুকে ধরে ফেলছে, মেজর রেকটামকে ধরে ফেলছে, মাস্কুলারিস প্রক্রিয়াকে ক্রস করে মেজর রেকটামকে ধরে ফেলছে। এই ফ্যাসিলিটি এখানে নেই, ঢাকায় এটা হয়, এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড ঢাকায় হয়। এটা দেখা যাচ্ছে টিউমার স্টেজিং এর ক্ষেত্রে 80 থেকে 90% অ্যাকিউরেট। মেজর একটা লিম্ফ নোড আছে কিনা এটা খুব ভালো বোঝা যায়। ভেরি গুড এট ডেমনস্ট্রেটিং লেয়ার্স অফ রেকটাল ওয়াল। রেকটাল ওয়ালের প্রত্যেকটা অংশ ভালো করে বোঝা যায়। আর এটার লিমিটেশন হচ্ছে যে 14 সেন্টিমিটার বেশি যদি হয় অ্যানাল ভার্স থেকে তাহলে এটা সম্ভব হয় না করা। আর আমি একটু আগে যেটা বলছি যে টিউমারের এক্সটেনশন বোঝার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যেটা করব যে আমরা পেশেন্টকে ক্লিনিক্যালি অ্যাসেস করার পর আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে বুঝতে পারলাম, তখন আমরা প্রক্টোস্কোপি করলাম। যদি কোনো কিছু বুঝতে না পারি এই দুইটাতে আমাদের নেক্সট প্ল্যান থাকবে যে আমরা কলোনোস্কোপি করব। যদি কলোনোস্কোপি অ্যাভেলেবল না হয় তাহলে আমরা বেরিয়াম এনেমা করব, ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা করব। বেরিয়াম এনেমা আর যদি ফ্যাসিলিটিস থাকে তাহলে সিটি কলোনোগ্রাফ করতে পারি। যদি কলোনোস্কোপি না করতে পারি আমরা তখন সিটি কলোনোগ্রাফ করতে পারি।
সিটি স্ক্যানটা আসলে মেইনলি যেটা করা হয় যে মেটাস্টেসিস দেখার জন্য, যে শরীরে আর কোথাও টিউমারটা ছড়ায় গেছে কিনা এটার জন্য সিটি স্ক্যান করা হয়। Useful in identifying enlarged pelvic lymph nodes metastatic outside the pelvis, then extent and stage of the primary tumor. এটা খুব ছোট টিউমারের জন্য এর ইউটিলিটি সেরকম ভালো না। সেন্সিটিভিটি হচ্ছে 50 থেকে 80%, স্পেসিসিটি হচ্ছে 30 থেকে 80%। এই সেন্সিটিভিটি আর স্পেসিসিটি এই জিনিসটা কিন্তু কি তোমরা বুঝো কিনা জানি না, পরে এক সময় হয়তো বা লাইভ ক্লাস যখন হবে তখন বোঝানো যাবে। Ability to detect pelvic and para-aortic lymph node is higher than perirectal lymph nodes. Perirectal lymph nodes এর চেয়ে pelvic এবং para-aortic lymph node ভালো বোঝা যায়। এখানে সিটি স্ক্যানের দুটো ছবি দেয়া আছে। ছবিতে দেখা যাচ্ছে এই যে টিউমার মাস, এটা মাসটা দেখা যাচ্ছে যে ইউটেরাসকে কম্প্রেস করে রাখছে। এটা একটা ফিমেল পেলভিস, ইউটেরাসকে কম্প্রেস করে রাখছে। এখানে আরেকটা মাস দেখা যাচ্ছে, এর মধ্যে সিস্টিক কম্পোনেন্টও আছে। লুমিনাল একদম ন্যারো হয়ে গেছে লুমিন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো চেক। হ্যালো, হ্যালো স্যার, শুনতে এবার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। আর আপনার হেডফোনের পোর্টে প্রবলেম হচ্ছে মনে হয় স্যার। পোর্টে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের আর বেশিক্ষণ নেই, আমরা শেষ করে ফেলবো। তো আমরা কোন জায়গায় ছিলাম? স্যার এমআরআই। এমআরআই তে ছিলাম আমরা। এমআরআই আমরা যেটা বলতেছি যে আসলে রেকটাল সিএ রেকটামের মানে মেইন কিন্তু চিকিৎসা হচ্ছে অপারেটিভ। অপারেটিভ চিকিৎসার মানে মেইন ভিত্তি হচ্ছে যে তোমার লোকাল এক্সটেনশনটা দেখতে হবে টিউমার, যে মেজো রেকটাম ইনভলভ কিনা।
তো সেটা দেখার জন্য এমআরআই ইজ মাস্ট। যদি এমআরআই না থাকে তাহলে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড, এটা হচ্ছে সার্জিক্যাল প্রিন্সিপালের একটা অংশ। যে কোনো রোগীর সিএ রেকটামের অপারেশন করতে গেলে এমআরআই অথবা এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড, একটু আগে যেটা আমরা বলছি, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড একটু আগে যেটা আমরা দেখালাম, এই দুইটার যে কোনো একটা মাস্ট লোকাল স্টেজিং আমাদের করতে হবে, লোকাল এমআরআই করে। এটা করে এটা হচ্ছে গ্রেটার অ্যাকুরেসি ইন ডিফাইনিং এক্সটেন্ট অফ রেকটাল ক্যান্সার extension and also location and stage of tumor. Also helpful in lateral extension of disease, critical in predicting circumferential margin for surgical excision. Different approaches, মানে আমরা কোন অ্যাপ্রোচে যাব সেটা সার্জিক্যাল, সেটাও এমআরআই থেকে আমরা বুঝতে পারি। তাহলে তোমরা মনে রাখবা যে এমআরআই অথবা এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড, এই দুটা হচ্ছে লোকাল স্টেজিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর্মাল ছবি, আর এইদিকে দেখা যাচ্ছে টিউমার, কিভাবে T2 টিউমার। আমরা শেষ করে ফেলবো। আর রিসেন্টলি আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পেট সিটি। হ্যাঁ, পেট সিটি, এটা এফডিজি দিয়ে আমরা করি। পেট সম্পর্কে তোমরা জানো, এর আগেও আমি যখন বিলিয়ারি সিস্টেম পড়াইছি তখন ইমেজিং এর সময় পেট নিয়ে কথাবার্তা বলেছিলাম, তাই না? শুনতে পাচ্ছ ফখরুদ্দিন? আচ্ছা, পেট নিয়ে কিন্তু আগে কথা বলছি, এখন এখানে ডিটেইলস। জি স্যার, জানি স্যার। হ্যাঁ, যাই হোক, পেট করে আমরা কিন্তু দেখতে পারি যদি কোনো সেকেন্ডারি ফোকাস, যেটা মনে করি সিটি স্ক্যানে 1 সেন্টিমিটার পর্যন্ত বোঝা যায়, তার চেয়ে যদি ছোট হয় সেটা কিন্তু বোঝা যায় না, কিন্তু পেট সিটিতে সেটা সুন্দর বোঝা যায়। দেখো এখানে পেট সিটিতে দেখা যাচ্ছে এই যে একটা টিউমার দেখা যাচ্ছে, ঠিক আছে? পেট সিটি করে আমরা ডিস্ট্যান্ট বা মাইক্রো মেটাস্টেসিস কোনো জায়গায় আছে কিনা সেগুলো বোঝার চেষ্টা করি। ট্রিটমেন্ট হচ্ছে যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, কিন্তু সার্জারি ইজ দ্য মেইন স্টেপ অফ ট্রিটমেন্ট। সার্জারিতে আমরা কি করি? লোকাল রিসেকশন করতে পারি। হ্যাঁ, লোকাল রিকারেন্স আফটার কনভেনশনাল সার্জারিতে 20 থেকে 50%, আর রেডিওথেরাপি সিগনিফিকেন্টলি রিডিউসেস দ্য নাম্বার অফ লোকাল রিকারেন্স। আমরা সার্জারি করে যদি লোকাল রেডিওথেরাপি দিতে পারি তাহলে রোগীর প্রগনোসিস খুব ভালো হয়, কারণ ওখানে যে রেসিডিয়াল কোনো যদি টিউমার টিস্যু থাকে বা লিম্ফ নোড থাকে, রেডিওথেরাপিতে সেটা কার্যকরী হয়। এখন আসে টাইপ অফ সার্জারি। টাইপ অফ সার্জারির আগে তোমাদের একটু জানতে হবে যে প্রিপারেশন ফর সার্জারি। সার্জারির জন্য প্রিপারেশন নিতে হয়। যে একটা রোগী সিএ রেকটাম, যেটা তোমরা যখন ইন্টার্নশিপ করবা তখন তোমাদের, আমরা যখন সিএ রেকটামের পেশেন্ট অপারেশন করব তার আগে কিভাবে তুমি রোগীটাকে প্রিপারেট করবা, তার মধ্যে কতগুলো জিনিস হচ্ছে যে, 1 নাম্বার হচ্ছে যে তোমার কাউন্সেলিং করতে হবে একটা পেশেন্টের সঙ্গে, যে কি সার্জারি হচ্ছে। অনেক সময় আমরা স্টোমা করি, এই জন্য স্টোমা নিয়েও কথা বলতে হবে। কলোস্টমি করে দেই, পার্মানেন্ট কলোস্টমি, যদি আমরা এপিআর অপারেশন করি, তাহলে এগুলো কাউন্সেলিং করতে হবে। তারপরে পেশেন্টের কারেকশন অফ এনিমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো করতে হবে। ব্লাড গ্রুপ করতে হবে এবং ব্লাডের অ্যারেঞ্জ করে রাখতে হবে। আর বায়োল প্রিপারেশন করতে হবে। বায়োল প্রিপারেশন, আমরা মেকানিক্যাল বায়োল প্রিপারেশন যেটা করি তার মধ্যে কতগুলো, একটা হচ্ছে ডায়েট। আমরা মানে যখন থেকে সার্জারি করব তার কয়েকদিন আগে থেকে আমরা রোগীকে লো রেসিডুয়াল ডায়েট দেই। তারপরে কি করি, যে যেদিন সার্জারি করব তার 2 দিন আগে থেকে আমরা পার্গেটিভ বা ল্যাক্সেটিভ রোগীকে খাওয়াই, এবং অপারেশনের আগে আমরা একটা এনেমা সিম্পল এনেমা দিয়ে ওডিতে নিয়ে যাই। এটা হচ্ছে বায়োল প্রিপারেশন করতে হবে। আর যেটা হচ্ছে যে ডিপ ভেইন থ্রম্বোসিস প্রোফাইলেক্সিস নিতে হবে, আর প্রোফাইলেক্টিভ অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, যে এইটা বেলিজান ল্যাবে সুন্দর করে দেয়া আছে।
যে সার্জারি করার আগে তুমি কিভাবে রোগীকে প্রিপেয়ার করবা। এই স্লাইডটা এখানে আমার দিতে ভুলে গেছি, এই স্লাইডটা যাই হোক আমি বল বলে হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে আবার। জি স্যার এবার শোনা no, যাচ্ছে। আসলে আমি আরেকজনের আমারটা তো মনে হয় ডিস্টার্ব, আমি আরেকজনের ল্যাপটপ নিচে আজকে খুবই ডিস্টার্ব হচ্ছে, আমরা শেষ করে ফেলছি। স্যার আগের আচ্ছা, স্লাইডটা দেখায়নি স্যার, আগের স্লাইডটা দেখান। আগের স্লাইডটা হচ্ছে যে এই যে এখান থেকে। আমরা যে সার্জারি করি লোকাল এক্সিশন একটা অপশন আছে, যেটা T1 টিউমারের ক্ষেত্রে। T1 টিউমার আমরা কি বলছি যে যদি সাবমিউকোসা পর্যন্ত হয়, হ্যাঁ। কিন্তু এই এই এইরকম টিউমার আমরা আসলে খুব পাই না, বলতে গেলে আমরা অনেক অ্যাডভান্স পাই। যে লোকাল এক্সিশনটার কথা আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে ওরকম হয় না ডায়াগনোসিস। শুনতে পাচ্ছো? ফখরুদ্দিন শুনতে পাচ্ছো? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা যেটা করি মানে অ্যান্টেরিয়র রিসেকশন আর হচ্ছে এপিআর বা এপিইআর। অ্যান্টেরিয়র রিসেকশন একটা হচ্ছে হাই আর একটা লো। হাইটা হচ্ছে যদি রেকটামের উপরের দিকে টিউমার থাকে আপারের দিকে, তখন আমরা হাই অ্যান্টেরিয়র রিসেকশন করি। আর হচ্ছে লোয়ার পার্টে যদি থাকে তাহলে আমরা লো অ্যান্টেরিয়র রিসেকশন করি। এখন আরো কতগুলো অপশন আসছে, সেটা হচ্ছে আলট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন। মানে আমরা তো চাই যে একটা পেশেন্টের সর্বোচ্চ ভালো কিছু করতে, কারণ একটা পেশেন্টের যদি তুমি স্ফিংটার সেভ না করতে পারো বা যদি তুমি এপিআর করে দাও, তাহলে সেই পেশেন্টটাকে লাইফ লং কলোস্টমি নিয়ে ঘুরতে হয়, এটা পেশেন্টের জন্য খুব ইম্বারেসিং। এই জন্য আলট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন আসছে, যেটাতে হচ্ছে যে যদি অ্যানোরেক্টাল জাংশন থেকে 2 সেন্টিমিটার এর উপরে যদি টিউমারটা থাকে। আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার শোনা যায়। হ্যাঁ, অ্যানোরেক্টাল যে জাংশন তার থেকে যদি 2 সেন্টিমিটারের উপরে কোনো টিউমার থাকে, সেই ক্ষেত্রে আমরা স্ফিংটার সেভ করে রেকটামকে এক্সিশন করে আমরা কলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করে দিয়ে স্ফিংটার সেভিং অপারেশন করি, এটাকে বলে আলট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন। যাই হোক, তোমরা যে তোমাদের জন্য যেটা মনে রাখার সেটা হচ্ছে যে আমরা সিএ রেকটামের জন্য বেসিক্যালি 2টা অপারেশন করি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র রিসেকশন আর একটা এপিআর বা এপিইআর ও বলা হয়। এপিইআর এ কি হয়, অ্যাবডোমিনো পেরিনিয়াল রিসেকশন অথবা অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশন অফ রেকটাম, এপিইআর। যাই হোক, অ্যান্টেরিয়র রিসেকশন যখন করা হয় তখন আর তোমার কলোস্টমি করার দরকার হয় না, এটার টিউমার রিসেকশন করে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। হাই অ্যান্টেরিয়র রিসেকশন হচ্ছে যদি রেকটামের উপরের দিকে থাকে টিউমার, আর লো অ্যান্টেরিয়র রিসেকশন হচ্ছে যে টিউমার যদি রেকটামের নিচে লোয়ার থার্ডে থাকে। আর যদি রেকটাম একদম ডিস্টাল রেকটাম অ্যানোরেকটামের যদি টিউমার হয়, তখন আর অ্যান্টেরিয়র রিসেকশন করা যায় না, তখন অ্যানান ক্যালান সহ রেকটাম পুরোটাকেই ফেলে দিতে হয়। এই জন্য এটাকে বলে অ্যাবডোমিনো
পেরিনিয়াল রিসেকশন APR অথবা APER অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশন অফ দা রেকটাম, পেরিনিয়াম সহ ফেলে দিতে হয়, করে একটা পার্মানেন্ট কলোস্টমি করে দিতে পারে। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে সিএ রেকটামের অপারেশন যদি তোমাদের লং কেস থাকে সহজভাবে বলবা যে যদি আপারের দিকে থাকে তাহলে অ্যান্টেরিয়র রিসেকশন, আর যদি লোয়ার একদম ডিস্টাল অংশে থাকে তাহলে APR করতে হবে, ঠিক আছে? আর সার্জিক্যাল প্রিন্সিপালের মধ্যে যেগুলো আসে যে টোটাল মেজোরেক্টাল এক্সিশন। টোটাল মেজোরেক্টাল এক্সিশন হচ্ছে যে মেজোরেক্টাল ফাসা, যেটা আমরা একটু আগেই বললাম যে MRI অথবা ট্রান্সলুমিনাল আল্ট্রাসাউন্ড করে আমরা যে টিউমারের এক্সটেনশনটা দেখি, এক্সটেনশন দেখে আমরা টোটাল টিউমারের রেকটামের আশেপাশে যে মেজর রেকটাম আছে মেজর রেকটামটা সহ আমাদেরকে এক্সটেনশন করতে হবে। এটা হচ্ছে সার্জিক্যাল প্রিন্সিপাল। এটা যদি না করা হয় ওখানে রেসিডুয়াল লিম্ফ নোড থাকে, মেটাস্টেটিক বা রেসিডুয়াল টিস্যুতে যে টিউমার থাকে, পরবর্তীতে দেখা যায় রোগী রিকারেন্স নিয়ে চলে আসে, 6 মাসের মধ্যে রোগী আবার রিকারেন্স নিয়ে চলে আসে। এই জন্য এটাকে বলে টোটাল মেজোরেক্টাল এক্সিশন করতে হয়। এটা এই যেখানে একটা ছবিটা দেখো যে আমরা হাই অ্যান্টেরিয়র রিসেকশন দেখাচ্ছি কোন জায়গাটায়, এটা হচ্ছে হাই অ্যান্টেরিয়র রিসেকশন, এটা হচ্ছে লো অ্যান্টেরিয়র রিসেকশন। এই যে রেকটাম যদি তুমি ধরো অ্যানাল ভার্স থেকে যদি চিন্তা করো, যদি টিউমারটা উপরের দিকে থাকে তাহলে আমরা হাই অ্যান্টেরিয়র রিসেকশন করি। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এটা মনে রাখবা। হ্যাঁ, আর একটু যদি মিডল পোর্শনে থাকে তাহলে লো অ্যান্টেরিয়র রিসেকশন। আরো একটু নিচে যদি থাকে, হ্যাঁ, যেটা আমরা বললাম যে অ্যানোরেক্টাল জাংশন থেকে যদি 2 সেন্টিমিটার উপরে যদি টিউমারটা থাকে, 2 সেন্টিমিটার পর্যন্ত, যদি তার 1 সেন্টিমিটারের মধ্যে যদি হয় তাহলে কিন্তু আর হবে না, তখন কিন্তু আর হবে না। যদি অ্যানোরেক্টাল জাংশন থেকে 2 সেন্টিমিটারের উপরে থাকে, প্রক্সিমালি থাকে, তখন তো আমরা আলট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন করতে পারি। আর যদি তার নিচে থাকে তাহলে আর অ্যান্টেরিয়র রিসেকশন করার কোনো স্কোপ নেই, তখন আমাদেরকে অ্যাবডোমিনো পেরিনিয়াল রিসেকশন করতে হয়। তো যে কোনো সার্জারিতে তো কমন কিছু কমপ্লিকেশন থাকেই, তোমরা এগুলো তো কমন জানোই যে যে কোনো সার্জারি কমপ্লিকেশন জিজ্ঞেস করলে কমনলি এগুলো বলবাই যে ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে। হ্যাঁ, আর যেটা বাওয়েল সার্জারি করলে যেটা সবচেয়ে বেশি রিস্কি হয় সেটা হচ্ছে যে আমরা অ্যান্টেরিয়র রিসেকশন করে কিন্তু আমরা এন্ড টু এন্ড গার্ডকে অ্যানাস্টোমোসিস করে দেই। এই অ্যানাস্টোমোটিক লিকেজ হতে পারে, অ্যানাস্টোমোটিক লিকেজ হতে শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে, মাঝে শোনা যাচ্ছিল না আবার। আচ্ছা, কোন জায়গা থেকে থেকে না? স্যার, কমপ্লিকেশন অ্যাস্ট্রোমেটিক লিকেজ। হ্যাঁ, মানে অন্য যে কোনো সার্জারিতে যে কমন কমপ্লিকেশন ব্লিডিং, ইনফেকশন এগুলো হয়, এটা তো বলবাই। আরো অ্যানেস্থেটিক রিস্ক থাকে, আরো কিছু। তাছাড়া যেটা হয় বাওয়েল সার্জারিতে যেটা হয় অ্যানাস্টোমোটিক লিকেজ হয়। আমরা অ্যান্টেরিয়র রিসেকশন যখন করি তখন কি করি, যে টিউমারের যে অংশটা রেকটাম থাকে ওটা কেটে ফেলে আপার এবং লোয়ার অংশে অ্যানাস্টোমোসিস করে দেয়। তো এই অ্যানাস্টোমোসিসটা অনেক সময় টেকে না। হ্যাঁ, অ্যানাস্টোমোটিক লিকেজ হতে পারে। আমরা যখন প্রথমের দিকে অ্যানাটমি নিয়ে কথা বলছিলাম তখন পেরিটোনিয়াল রিফ্লেকশন নিয়ে কথা বলছিলাম না? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওইখানে আমরা পেরিটোনিয়ামের একটা রিলেশন দেখাচ্ছিলাম জি স্যার। যে মিডিল থার্ড পর্যন্ত কিন্তু অ্যান্টেরিয়র সারফেস পর্যন্ত পেরিটোনিয়াম থাকে, তাই না? জি স্যার। কিন্তু লোয়ার থার্ডে কিন্তু পেরিটোনিয়াম থাকে না। যে অংশে পেরিটোনিয়াম থাকে না লোয়ার থার্ডে, সে অংশে যদি আমরা অ্যানাস্টোমোসিস করি
তখন কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আমরা তখন কি করি, প্রক্সিমালি একটা ডাইভারশন করে দেই, প্রক্সিমাল আইলিওস্টমি করে দেই অ্যানাস্টোমোটিক সাইটটাকে রেস্টে রাখার জন্য। তারপরে 2 মাস পরে আমরা যে আইলিওস্টমিটা করি সেটাকে 2 মাস পরে ক্লোজ করে দিই। ঠিক আছে, জি স্যার। এগুলো কমপ্লিকেশন মনে রাখবা। আর অ্যাডজুভেন্ট থেরাপি আমরা একটু আগেও বলছি যে সার্জারি করার পর অ্যাডজুভেন্ট, নিও অ্যাডজুভেন্ট, এই জিনিসগুলো কি তোমরা বুঝো? জি স্যার, বুঝি স্যার। হ্যাঁ, তবু একটু আমি বলি যারা জানো না। নিও অ্যাডজুভেন্ট হচ্ছে যে সার্জারি করার আগে যদি আমরা কোনো কেমো থেরাপি দেই কিছু কিছু Down stage. টিউমারে, হ্যাঁ, ডাউন স্টেজিং করার জন্য ওইটাকে বলে নিও অ্যাডজুভেন্ট। হ্যাঁ, আর সার্জারি করার পরে যদি আমরা দেই সেটা হচ্ছে অ্যাডজুভেন্ট থেরাপি। ঠিক আছে, তো সার্জারি করার পর আমরা কেমোথেরাপিও দিতে পারি, রেডিওথেরাপিও দিতে পারি। রেডিওথেরাপি দিলে যে লোকাল যে মাইক্রোমেটাস্টেসিস থাকে আশেপাশে সেগুলোকে কিল করা হয়। এবং অনেক দেশে যেটা হচ্ছে ইন্ট্রা অপারেটিভ রেডিওথেরাপিও দেওয়া হয়। আবার কোনো কোনো মানে এগুলো অনেক অপশন আছে। সার্জারি করার আগে প্রি অপারেটিভ শর্ট কোর্স রেডিওথেরাপি দেওয়া হয়। শর্ট কোর্স রেডিওথেরাপি দিলে দেখা যায় যে লোকাল রিকারেন্স হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। আমাদের পারপাস কি, রেডিও বা কেমোথেরাপি দেওয়ার পারপাস হচ্ছে যে টু লোয়ার দ্য লোকাল ফেইলার রেটস অ্যান্ড ইমপ্রুভ সার্ভাইভাল ইন রিসেক্টেবল ক্যান্সার, টু অ্যালাউ সার্জারি ইন প্রাইমারি ইনঅপারেবল ক্যান্সার। যেগুলো প্রাইমারি ইনঅপারেবল ক্যান্সার থাকে সেগুলোকে আমরা প্রথমে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে ডাউন স্টেজ করতে পারি। স্ফিংটারকে সেভ করা যেতে পারে যদি টিউমার সাইজ ছোট হয়ে আসে, তখন আমরা স্ফিংটার সেভিং সার্জারি করতে পারি। টু কিওর পেশেন্ট উইদাউট সার্জারি, যদি খুব ছোট্ট ক্যান্সার হয় সেক্ষেত্রে এটা সম্ভব হতে পারে। কেমোথেরাপি কি কি এজেন্ট ব্যবহার করা হয় এমনি জেনে রাখো, ভেরি, তোমাদের খুব ইম্পর্টেন্ট না। 5-FU ব্যবহার করা হয়, লিউকোভেরিন, হ্যাঁ, অনেক সময় কম্বিনেশন ফলপক্স এগুলো ব্যবহার করা হয়। আর ট্রিটমেন্ট রিকমেন্ডেশন স্টেজ ওয়াইজ, এটা তোমাদের জন্য অতটা দরকার নেই। তো এতটুকুই। ওকে স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে সি এর এক্সামের তোমাদের থাকলে লং কেস থাকতে পারে, রিটেনে কোশ্চেন থাকতে পারে। তো লং কেস থাকলে আমরা যেভাবে বললাম এইভাবেই তোমাদেরকে আগাতে হবে। তো ঠিক আছে, আজকে এতটুকুই। নেক্সট ডেতে আমরা অ্যানোরেক্টাল এক্সামিনেশন কিভাবে করতে হবে আর হেমোরয়েড নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ, আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ।